পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের কততম টার্গেট, বা আমেরিকার পরিকল্পনায় কখন পাকিস্তানকে আঘাত করা হবে, এই আঘাতে কে কে আমেরিকার প্রধান সহযোগী হবে, সেটা নিশ্চয়ই ভারত, ইসরায়েল। তবে এত কিছুর পরেও পাকিস্তানের কিন্তু একটা সৌভাগ্য রয়েছে। আফগানিস্তানে হামলা হয়েছে, সিরিয়াতে হামলা হয়েছে আমেরিকার নেতৃত্বে, আপনার ইরাকে হামলা হয়েছে, এরকম অনেক দেশ হামলা হয়েছে, তাদের স্বাধীনতাকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এখন চলছে ইরানে। ইরানে আমেরিকার ভাগ্য কোন দিকে যায় তা বলা যাচ্ছে না। তবে ইরানকে যদি আমেরিকা ক্যাপচার করতে পারে, তাহলে পাকিস্তানের এক পাশ নিয়ন্ত্রণ চলে আসবে, কারণ ইরানের সাথে কিছুটা হলেও পাকিস্তানের সীমান্ত রয়েছে। এদিকে আফগানিস্তান এখন পাকিস্তানের সাথে বন্ধুত্ব ছিন্ন করে আটসাঁট বেঁধেছে ভারতের সাথে। ভারতের পক্ষ হয়ে রীতিমতো এখন পাকিস্তানের সাথে যুদ্ধে লিপ্ত আফগানিস্তান, যেই আফগানিস্তানকে হাতে কলমে যুদ্ধবিদ্যা শিখিয়েছে পাকিস্তান আমেরিকার নির্দেশেই, সেই বিদ্যা নিয়েই, পাকিস্তানের শিক্ষা দেওয়া বিদ্যা নিয়েই আফগানিস্তান পাকিস্তানের বিরুদ্ধে এখন যুদ্ধে লিপ্ত বলা যায় ভারতের পক্ষ হয়ে। তাহলে পাকিস্তানে যদি হামলা করা হয়, আমেরিকার পক্ষে থাকবে আফগানিস্তান, ভারত এবং ইরান। তো ভূখণ্ডগতভাবেই তখন পাকিস্তানের আমেরিকার নিয়ন্ত্রণে চলে আসবে, তবে সেটির সম্ভাবনা কম। তাহলে খুব স্বাভাবিকভাবে অন্তত অনুমান করা যায় যে আমেরিকার পরবর্তী টার্গেট পাকিস্তান। তারপরেও পাকিস্তানের কিন্তু কিছু সৌভাগ্য রয়েছে, যেই জিনিসগুলো পাকিস্তানকে রীতিমতো অ্যাভয়েড করে যেতে বাধ্য, ভয় না পাক, অ্যাভয়েড করতে অন্তত বাধ্য। আসুন পাকিস্তানের প্রথম সৌভাগ্য নিয়ে আমরা আলাপ করি। প্রকৃতপক্ষে প্রথমত ধরেন, ভৌগোলিকভাবে পাকিস্তান মারাত্মক একটি স্পষ্টকাতর স্থানে, যা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশে রয়েছে যার চিরবৈরী, চিরশত্রু ভারত। পাকিস্তানের পারমাণবিক বোমা স্বপ্ন বুনন শুরু হয় 1970-এর দশকে। জুলফিকার আলী ভুট্টোর উদ্যোগে এই প্রোগ্রামের ভিত্তি স্থাপন করা হয়। ভুট্টোই মূলত এই স্বপ্নের দ্রষ্টা পাকিস্তানের। যদি পাকিস্তান রাষ্ট্রটির স্বপ্ন দ্রষ্টা হয়ে থাকেন মোহাম্মদ আলী জিন্না, তাহলে পারমাণবিক বোমা এবং তার সার্বভৌমত্বর শক্তির জন্য এই স্বপ্নের দ্রষ্টা জুলফিকার আলী ভুট্টো। 1972 সালে 24 জানুয়ারি ভুট্টো মুলতানে একটা গোপন মিটিংয়ে পাকিস্তানের শীর্ষ বিজ্ঞানীদের ডেকে নেন এবং নিউক্লিয়ার ওয়েপন্স প্রোগ্রাম শুরু করার নির্দেশ দেন। এখানে অনেক দেশে নির্দেশ দিয়েছে, ভারতকে অনেক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়েছে, কিন্তু পাকিস্তান সবকিছু যেন হাতের নাগালে পেয়ে গিয়েছে স্বপ্নের মতো। এ কারণেই বলছি পাকিস্তানের সৌভাগ্য। তিনি দীর্ঘদিন ধরে চিন্তা করছিলেন যে নিউক্লিয়ার শক্তি অর্জনে ভুট্টোর বিখ্যাত ডায়লগ, আমরা ঘাস খাবো, এমনকি ক্ষুধার্ত থাকবো, কিন্তু নিজেদের নিউক্লিয়ার বোমা বানাবো, আমাদের অন্য কোনো চয়েস নেই। যেই কথাটি আমাদের ওসমান হাদি বলতো, ঘাস খাবো, লতাপাতা খাবো। ওসমান হাদি তো প্রচুর পড়াশোনা, এসব জানতো, সেসব থেকে অনুপ্রাণিত। তবু আমাদের পারমাণবিক বোমা চাই। এই মিটিংয়ে ভুট্টো পাকিস্তান অ্যাটমিক এনার্জি কমিশন চেয়ারম্যান মনির আহমেদ খানকে দায়িত্ব দেন। 1976 সালের মধ্যে সম্ভাব্য সকল অ্যাসাইনমেন্ট শেষ করে সময়সীমা নির্ধারণ করেন। সব অ্যাসাইনমেন্ট ঠিক শেষ করার জন্য বলছে। ডক্টর আব্দুল কাদের খান, যাকে বলা হয় ফাদার অব পাকিস্তানের নিউক্লিয়ার বোম, দ্য ইসলামিক বোম নামের একটা বই আছে, এই আব্দুল কাদের খান যার নায়ক। এই বইটা 97 সালে সম্ভবত প্রকাশিত হয়েছে, 96 সালে। 1970 সালের 70-এর দশকে নেদারল্যান্ডসের ইউরোঙ্কো কোম্পানিতে কাজ করতে গিয়ে খান গোপনে সেন্ট্রিফিউজ টেকনোলজি আয়ত্ত করেন। খুব মেধাবী বিজ্ঞানী ছিলেন, যা ইউরেনিয়াম এনরিচমেন্টের মূল চাবিকাঠি। এই জিনিসটি তিনি নন সার্টিফাইডলি শিখে ফেলেন, সার্টিফিকেট অর্জন করেন নাই, কিন্তু তিনি জিনিসটি শিখে ফেলেন এই নেদারল্যান্ডসে। এই টেকনোলজি নিয়ে ফিরে এসে তিনি 1976 সালে কাহুটা রিসার্চ ল্যাবরেটরিজ
স্থাপন করেন, যা রাওয়ালপিন্ডির কাছে একটা দুর্গম জায়গায় ভারতের সীমান্তের কাছে। এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হতো, যা বোমা তৈরির মূল উপাদান। কিন্তু এই লোকেশনটা ছিল ভয়ঙ্কর রিস্কি, কারণ ভারতীয় এয়ারফোর্সের নাগালের মধ্যকার ছিল। পাকিস্তানের অ্যাকিলিস ছিল এখানে। এই ব্যাপারটা একটা বলে রাখি, এই আব্দুল কাদের খান যিনি পারমাণবিক বোমা বানিয়েছেন, তিনি কিন্তু ভারতের নাগরিক। একটা সৌভাগ্য না এটা? আরো সৌভাগ্য আছে, দেখেন। ভারতের গোয়েন্দা সংস্থা র কিভাবে এই গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা জানতে পারল? 1970-এর দশকের শেষ ভাগে, বিশেষ করে 77 সালে সেপ্টেম্বরে পাকিস্তানের পশ্চিম ইউরোপ থেকে গোপন নিউক্লিয়ার ইকুইপমেন্ট কেনা নিয়ে বিস্তারিত রিপোর্ট করে। যেমন প্লুটোনিয়াম টেকনোলজির জন্য $11 মিলিয়ন খরচ করে AQ খানের, আব্দুল কাদের খান আর কি, হ্যাঁ, নেদারল্যান্ডসের টেকনোলজির জন্য, প্লুটোনিয়াম টেকনোলজির জন্য 11 মিলিয়ন খরচ করে নেদারল্যান্ডস থেকে সেন্ট্রিফিউজ ডিজাইন হাতানোর খবর 1979 সালে জার্মান ব্রডকাস্টার ZDF ডকুমেন্টসে প্রকাশ করা হয়, যা থেকে সতর্ক করে। আরেকটা ব্যাপার বলি, আব্দুল কাদের খান পাকিস্তান জামায়াতের একজন রোকন, আপনারা জেনে অবাক হবেন। এছাড়া 1978 সালে ফরাসি কূটনীতিকরা কাহুটার কনস্ট্রাকশন সাইটের ফটো তুলে US ভারতীয় গোয়েন্দাদের সাথে শেয়ার করেন, যা সন্দেহকে নিশ্চিত করে। মানে ভারত এটা জেনে গেছে কোনোভাবে। গোপনে ঢুকে পড়ে, গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। যেমন কাহুটা ইসলামাবাদ সিহালাকে সেন্ট্রিফিউজ ট্রায়াল হিসেবে চিহ্নিত করে। আরেকটি কাহিনী আছে, পাকিস্তানের টপ সেন্ট্রিফিউজের দীর্ঘদিন ধরে নজরে রাখা শুরু করে। কাহুটা বিষয়ে নজরে আসলে তারা এখানে জোর নজরদারি চালায়। দেখেন, আশঙ্কার কথা বলছি, ভারত জেনে গেছে, বাধা আসছে, জার্মানের পত্রিকায় লেখা হয়েছে। কিন্তু সৌভাগ্য কিভাবে? যিনি পারমাণবিক বোমার উপর পড়াশোনা করেন নাই, তিনি নেদারল্যান্ডসে গিয়ে সেন্ট্রিফিউজ এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে প্রভূত নলেজ অর্জন করেন, কিন্তু সার্টিফিকেট ছাড়া। এই একটা সৌভাগ্য। তারপর জুলফিকার আলীর সাপোর্ট, সবগুলো একসাথে হয়েছে। ভারত মিলিটারি অ্যাটাকের প্ল্যান তৈরি করে, কিন্তু এখানে আসে প্রথম বড় টুইস্ট। ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাই 1979 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হককে ফোন করে এর কার্যক্রম সম্পর্কে জানিয়ে দেন। বুঝতে পারছেন? এটা একটা রহস্যজনক ঘটনা। মোরারজি দেশাই, পাকিস্তানি সেনারা তড়িঘড়ি অভিযান চালিয়ে এজেন্টদেরকে ধরে ফেলে এবং দেশাইয়ের এই বিশ্বাসঘাতকতা, কেউ বলে শান্তির জন্য, কেউ বলে ব্যক্তিগত কারণে, পাকিস্তানের প্রোগ্রামকে বাঁচিয়ে দেয়। এটা একটা সৌভাগ্য না? ভারতের কোনো ব্যক্তির দ্বারা কি সম্ভব এমনভাবে পাকিস্তানের উপকার করা? এরপর দেশাই ইসরায়েলের 1977 সালের একটা প্রপোজালও রিজেক্ট করেন, যেখানে ইসরায়েল কাহুটা অ্যাটাকের জন্য ভারতের সাথে জয়েন্ট অপারেশন চায়। বলা হয়ে থাকে, মেররাজি দক্ষিণ এশিয়ায় উদারপন্থার কারণে সামরিক সংঘাত থেকে এড়িয়ে চলার সিদ্ধান্ত নেন। ভুট্টোর লিডারশিপ এবং প্রজেক্ট 1974 থেকে 1930 সাল পর্যন্ত চলে। পরে জিয়াউল হকের মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন শুরু হয়, কিন্তু জিয়াউল হক এসেও জুলফিকার আলী ভুট্টোর প্রজেক্ট বাতিল করে দেন নাই। 1979 সালে সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান আক্রমণ করে। এটা পাকিস্তানের জন্য গোল্ডেন অপরচুনিটি। দেখেন সৌভাগ্য কিভাবে আসে। সোভিয়েত হারাতে চায় আর পাকিস্তান আর্মি হয়ে ওঠে তাদের প্রধান পার্টনার। বিনিময়ে 40টা F-16 ফাইটার জেট, এই জেটগুলো কাহুটার প্রোটেক্ট করার জন্য পারফেক্ট। ভারতের যে কোনো অ্যাটাক রুখে দিতে পারে। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক বলেছিলেন, আমরা ঘাস খেয়ে থাকবো কিন্তু বোমার বানাবো। এই F-16 প্যাকেজটা ছিল তাদের শিল্ড। আমেরিকার জানতো পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রাম, কিন্তু আফগানিস্তানের যুদ্ধের জন্য চোখ বুজে রাখে। পরবর্তীতে 1990 সালে প্রোগ্রাম অ্যামেন্ডমেন্ট এবং আমেরিকা পাকিস্তানকে সামরিক সাহায্য বন্ধ করে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে। পাকিস্তান তার অ্যাচিভমেন্ট শেষ করে ফেলেছে। ভাগ্যের খেলা,
তাই না? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেগম মেনাচেম বেগম 1979 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে লেটার লেখেন, পাকিস্তানের অ্যাটম বোমকে মর্টাল ডেঞ্জার বলে সতর্ক করেন। বেগিন ফ্রান্স এবং ওয়েস্ট জার্মানির লিডারদের একই লেটার পাঠান, কিন্তু ডিপ্লোম্যাসি না চালায় ইসরায়েল অ্যাকশন নেয়। 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত মোশাল খানের ইউরোপীয় সাপ্লায়ার্সমেন্টের উপর বোমা অ্যাটাক চালায়, যেমন ফ্রান্সের একটা কোম্পানি অফিস ধ্বংস এবং একিউ খানকে অ্যাসাইনমেন্ট করার চেষ্টা করে, বিষ দিয়ে বোম দিয়ে তাকে মেরে ফেলতে চায়। 1981 সালে ইসরায়েলি এয়ারফোর্স ইরাকের সিরাক নিউক্লিয়ার রিঅ্যাক্ট অ্যাটাক করে পুরোটা ধ্বংস করে দেয়, কোনো লস বা বাধা ছাড়াই। এটা থেকে অনুপ্রাণিত হয়ে ভারত কেন ইসরায়েলের ভয় ছিল দেশের হাতে অ্যাটম বোমা, তা যদি লিবিয়া বা অন্য আরব দেশগুলোতে হাতে পড়ে তাহলে ইসরায়েলের জন্য অস্বস্তি বেড়ে যাবে। মানে প্যাঁচ গেজে গেছে। ইসরায়েলও চেষ্টা চালাইতে পারে নাই, ভারতও চেষ্টা চালায় নাই, উপরও তো মেরাজি দেশাই বিভিন্নভাবে তার কর্মকাণ্ড পাকিস্তানের নিউক্লিয়ার প্রজেক্টের পক্ষে চলে গিয়েছিল। ভারতের মিলিটারি অফিসাররা ইসরায়েলে গিয়ে ইলেকট্রিক অ্যাফেয়ার্স ইকুইপমেন্ট কোন ইন্দিরা গান্ধী দুবার অ্যাপ্রুভ করেন, কিন্তু আমেরিকার চাপে ভারত কোনো অ্যাকশন চালায় নাই। সৌভাগ্যের ধরন দেখছেন। পরবর্তীতে 1987 সালে ভারতের আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল কৃষ্ণস্বামী সুন্দরজি অপারেশন ব্রেসফ্যাক্টস দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করার চেষ্টা করেন, যাতে কাহুটা অ্যাটাক করা যায়, কিন্তু আবার আমেরিকার চাপে থেমে যায়। 1998 সালে বিজো এবং লং টার্ম ইনফ্যাক্ট্রিয়া গান্ধীর হত্যার পর 1984 সালে অন্য দলগুলো আর এই পথে যায়নি। রাজীব গান্ধীর সময়েও চেষ্টা হয়, কিন্তু আমেরিকা আর পাকিস্তানের F-16 ভয়ে থেমে যায়। অবশেষে 1998 সালে পাকিস্তান নিউক্লিয়ার স্টেট করে জায়গায় এক বিশ্ব অবাক করে, কিন্তু পাকিস্তানের স্বপ্ন পূরণ হয়। এরপর 1991 সালে ভারত পাকিস্তান নিউক্লিয়ার ফ্যাসিলিটিস অ্যাটাক না করার এগ্রিমেন্ট সাইন করে। এটা শুধু টেকনোলজির জন্য নয়, ডিপ্লোমেসি, স্পাই গেম, অ্যাসাসিনেশন এবং অ্যাটেস্পেটস অ্যান্ড ভাগ্যের খেলায় রাহাত হাকিমি এইভাবেই আড়াল করে দেন। রাহাত হাকিমি নামের একজন ভারতীয় সিভিল স্টাফ। এভাবেই পাকিস্তানের সৌভাগ্য। তাইলে পাকিস্তানের এখানে দেখেন রোনাল্ড রিগান আমেরিকার সহযোগিতা আসছে, আব্দুল কাদের খান পাকিস্তানের নাগরিক না হয়েও তিনি পাকিস্তানের বোমার অনেকটা জনক বলা যায়। জুলফিকার আলী ভুট্টো, আশ্চর্যজনকভাবে ভুট্টোকে ফাঁসি দেওয়ার পর জিয়াউল হক ক্ষমতায় আসে। সাধারণত এই সকল সামরিক শাসকরা পূর্ববর্তী শাসকের সকল প্রজেক্ট বন্ধ করে দেয় অথবা বাতিল করে দেয় বা স্থগিত করে দেয়, কিন্তু জিয়াউল হক স্থগিত করেননি। তিনি একই ডায়লগ দিয়ে সেই প্রজেক্ট এগিয়ে নিয়ে যান। মেরাজি দেশাই ভারতের একজন সর্বোচ্চ ব্যক্তি হয়েও তিনি পাকিস্তানের পারমাণবিক বোমা অ্যাটাকের ক্ষেত্রে সফট নীতি অবলম্বন করেন, যা সবগুলোই পাকিস্তানের সৌভাগ্যকে একই সূত্র এনে গেঁথেছে বলে মনে করা হচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এই এত কিছুর পরেও আমেরিকার অ্যাটাক কি পাকিস্তানের উপর হতে পারে, বা অন্য কোনো সৌভাগ্য কি পাকিস্তানকে বাঁচিয়ে দেবে? সৌভাগ্য কি বারবার একইভাবে আসে, নাকি তাদের নিজেদের ইচ্ছা, অভিপ্রায়, দক্ষতা সব কিছুই দরকার আছে? বর্তমান সেনাপ্রধান অসীম মনিরের কর্মকাণ্ড কি সেই ধরনের ইঙ্গিত বহন করে? ইমরান খানের জেলে যাওয়া পাকিস্তানের জন্য কি ভালো কিছু লক্ষণ? ভাবনার বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।